পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমন একটি জায়গা আছে যেটা নিয়ে দিল্লির কৌশলবিদরা রাতে ঘুমাতে পারেন না। জায়গাটা বিশাল কোনো সমুদ্র বন্দর না, পাহাড়ি দুর্গও না। এটা মাত্র ২০ কিলোমিটারের মতো চিকন একটি ভূখণ্ড। অথচ এই সরু জমিটুকুই ভারতকে দুই টুকরো করে রাখার ক্ষমতাও রাখে। আর ঠিক এই জায়গার কাছেই এই মুহূর্তে এমন কিছু ঘটছে যেটা জানলে আপনি বুঝবেন কেন হঠাৎ করে এই অঞ্চলের সামরিক সমীকরণ নতুন করে লেখা হতে চলেছে। শিলিগুড়ি করিডর, অনেকে এটাকে চিকেন নেকো বলে থাকে, কারণ মুরগির ঘাড়ের মতোই সরু এই ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তার উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে, যাদের একসঙ্গে সেভেন সিস্টার্স বলা হয়, সংযুক্ত রেখেছে একটি মাত্র স্থলপথ। একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ, উপরে ভুটান আর নিচে চীনের তিব্বত। চারদিকে ঘেরাই ছোট্ট গলিপথ দিয়ে ভারতের সেনা চলাচল করে, রসদ যায়, যোগাযোগ টিকে থাকে। এই পথ যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হবে। এটা কোনো তাত্ত্বিক কথা না, এটা ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। দশকের পর দশক ধরে দিল্লির সামরিক কৌশলবিদরা এই একটি পয়েন্টকে ঘিরে রাতের ঘুম হারিয়েছেন। কিন্তু এখন সে দুশ্চিন্তা আরও কয়েক গুণ বেড়ে গেছে। কেন? কারণ চিকেন নেকের একেবারে গা ঘেঁষে বাংলাদেশ একটি বিশাল সামরিক অবকাঠামো গড়ে তুলেছে, লালমনিরহাট এয়ারবেস। নামটা হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু সামরিক বিশ্লেষকদের কাছে এই নামটি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি। কারণ এই ঘাঁটি থেকে চিকেন নেক পৌঁছাতে এখন একটি আধুনিক যুদ্ধবিমানের সময় লাগবে মাত্র 2 মিনিট। এই সময়ের মধ্যে কোনো দেশের প্রতিক্রিয়া নেওয়ার সুযোগ প্রায় শূন্যের কাছে। আর এই একটিমাত্র ভৌগোলিক বাস্তবতাই পুরো হিসাবটা বদলে দিচ্ছে। কিন্তু আসল চমকটা এখনও বলা হয়নি, এই বিশাল এয়ারবেসের নির্মাণ কাজ কে করছে? উত্তরটা শুনলে আপনি বুঝবেন কেন দিল্লি এতটা অস্থির। এই মেগা প্রকল্পের দায়িত্ব পেয়েছে চীন। হ্যাঁ, সেই চীন যে ভারতের সঙ্গে লাদাখ সীমান্তে বছরের পর বছর ধরে উত্তেজনায় জড়িয়ে আছে। সেই চীন যে ভারতকে ঘিরে ধরার কৌশল হিসেবে স্ট্রিং অফ পার্লস নীতি অনুসরণ করছে বলে অনেকেই বিশ্বাস করেন। আর এখন সেই চীনই বাংলাদেশের মাটিতে চিকেন নেকের ঠিক পাশে একটি অত্যাধুনিক সামরিক বিমান ঘাঁটি তৈরি করছে। এই তথ্যটুকুই দিল্লির জন্য একটা বড় ধাক্কা। কিন্তু গল্পটা এখানেই থেমে নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেটা সামরিক বিশ্লেষক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে চীনের একটি অত্যন্ত নিরাপদ যুদ্ধবিমান কারখানার অভ্যন্তরে J-10C মডেলের ফাইটার জেট তৈরি হচ্ছে। আর সেই বিমানের গায়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকার সদৃশ একটি চিহ্ন। এখন এই ছবি কতটা যাচাইযোগ্য সেটা নিয়েও বিতর্ক আছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সব ছবি সবসময় সত্য হয় না, কিন্তু এই ছবিটা যে বিশাল আলোচনা তৈরি করেছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এটা যদি সত্যি হয় তাহলে এর মানে হলো চীন বাংলাদেশের জন্য বিশেষভাবে J-10C তৈরি করেছে, আর সেটা হলো দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধের পুরো চিত্রটাই পাল্টে দেবে। J-10C কোনো সাধারণ বিমান না, এটা 4.5 প্রজন্মের একটি মাল্টিরোল ফাইটার জেট। মানে একটি বিমান দিয়ে আকাশযুদ্ধ, মাটিতে আক্রমণ, সমুদ্রে টার্গেট ধ্বংস সবকিছু করা সম্ভব। এর রাডার ব্যবস্থা উন্নত, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা আছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। বর্তমানে চীনা বিমান বাহিনী নিজেরা এটা ব্যবহার করছে। পাকিস্তান ওই বিমান তাদের বহরে নিয়েছে। আর এখন তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ এই বিমান পেতে যাচ্ছে বলে যে আলোচনা চলছে সেটা পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তথ্যগুলো কতটা নিশ্চিত? এখানে কিছু বিষয় আলাদা করে বোঝা দরকার। বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সম্প্রতি বলেছেন, খুব শীঘ্রই বাংলাদেশ 4.5 প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান পাবে। তিনি নির্দিষ্ট করে J-10Cর নাম বলেননি, কিন্তু সামরিক পর্যবেক্ষকরা মনে করেছেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হলো এই বিমানটি। কারণ দাম তুলনামূলকভাবে সহনীয়, চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ এবং ডেলিভারির সময় অন্যান্য বিমানের তুলনায় অনেক কম। এখানে আরেকটি চমকপ্রদ তথ্য আছে। সাধারণত একটি দেশের যুদ্ধবিমান অর্ডার দিলে সেটা পেতে 4 থেকে 5 বছর সময়, কখনো কখনো আরও বেশি সময় লাগে। ভারত ফ্রান্সের কাছে রাফাল বিমানের জন্য আলোচনা শুরু করেছিল 2006 সালের দিকে, আর সেই বিমান ভারতের মাটিতে নেমেছে 2020 সালে, অর্থাৎ প্রায় 14 বছর। অথচ বাংলাদেশের ক্ষেত্রে যে সময় রেখা আলোচিত হচ্ছে সেটা অবিশ্বাস্য রকম দ্রুত। 2025 সালে চুক্তি হলে 2026 সালের শেষের দিকেই প্রথম ব্যাচের ডেলিভারি পাওয়ার কথা বলা হয়েছে। মাত্র 1.5 থেকে 2 বছরের একটি আধুনিক যুদ্ধবিমান হাতে পাওয়া, এটা সামরিক ইতিহাসে বিরল। এর পেছনে হয়তো চীনের কৌশলগত স্বার্থও কাজ করছে। চীন হয়তো এই অঞ্চলে দ্রুত নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, আর বাংলাদেশকে সামরিক সরবরাহের মাধ্যমে কাছে টেনে আনা তার সেই কৌশলেরই একটা অংশ হতে পারে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে 12টি J-10C আসবে, পরে আরও 8টি যুক্ত হবে, অর্থাৎ মোট 20টি এই শ্রেণীর যুদ্ধবিমান বাংলাদেশের বহরে থাকবে।
সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু প্রেক্ষাপট বিবেচনা করলে এটা মোটেও ছোট না। কারণ এই 20টি বিমান যদি লালমনিরহাটে মোতায়েন করা হয়, তাহলে চিকেন নেকের উপর একটা স্থায়ী সামরিক চাপ তৈরি হবে। আর এই চাপটাই ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। তবে শুধু জেট এন্ড সি না, বাংলাদেশের সামরিক আধুনিকায়নের আরও কিছু দিক আছে যেগুলো কম আলোচিত হলেও গুরুত্বপূর্ণ। খবর আসছে যে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুনেরও ডেলিভারি পেতে পারে, তবে সেটা আরও 2 বছর পরের কথা। একই সঙ্গে পাকিস্তান JF-17 থান্ডারও বাংলাদেশের বহরে আসতে পারে, কিন্তু সেটার সময়রেখা 2030 সালের দিকে। অর্থাৎ আপাতত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রথম বড় আধুনিকায়ন হবে জেট এন্ড সি দিয়ে, এবং এই বিমানগুলো পাওয়ার পর অন্তত 2 থেকে 3 বছর আর কোনো নতুন ফাইটার জেট যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। এবার একটু বড় ছবিটা দেখা যাক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে জেট এন্ড সি চুক্তি সংক্রান্ত আলোচনা, আর তারপর তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেওয়া, সবকিছু মিলিয়ে একটি পরিষ্কার চিত্র তৈরি হয়েছে। বাংলাদেশ তার বৈদেশিক নীতিতে চীনকে আরও কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে আসছে। আর এই পরিবর্তনটা শুধু কূটনৈতিক নয়, সামরিক মাত্রাও পাচ্ছে। চীনা অস্ত্র, চীনা অবকাঠামো, চীনা প্রযুক্তি সবকিছু মিলে বাংলাদেশ আর চীনের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হচ্ছে যেটা দিল্লির জন্য উদ্বেগের কারণ। ভারতের দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টা দেখলে তাদের আশঙ্কাটা বোঝা যায়। একদিকে চীন লাদাখ সীমান্তে চাপ দিচ্ছে, অন্যদিকে পাকিস্তান পশ্চিম সীমান্তে সবসময় হুমকি হিসেবে আছে। আর এখন দক্ষিণ পূর্ব দিক থেকে বাংলাদেশ চীনা সামরিক সরঞ্জাম নিয়ে শক্তিশালী হচ্ছে। ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্ট চিকেন নেকের ঠিক পাশেই আধুনিক যুদ্ধবিমান মোতায়েন হচ্ছে। এই পুরো চিত্রটা মিলিয়ে দেখলে ভারতের জন্য একটি 3 দিক থেকে ঘেরাও পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এখানে একটু ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা দরকার। বাংলাদেশের সামরিক আধুনিকায়ন মানেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি, এমনটা ভাবা ঠিক না। প্রতিটি সার্বভৌম দেশের অধিকার আছে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার। বাংলাদেশের পুরনো MiG-29 F-7 বিমানগুলো ইতোমধ্যেই মেয়াদ শেষ করেছে। নতুন বিমান না কিনলে বিমান বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়বে। ফলে এটা স্বাভাবিক প্রতিরক্ষা আধুনিকায়ন বলেও দেখা যেতে পারে। কিন্তু ভূরাজনীতিতে কিছুই শুধুই স্বাভাবিক না। প্রতিটি পদক্ষেপের পেছনে কৌশলগত হিসাব থাকে। আর চীনকে দিয়ে চিকেন নেকের পাশে এয়ারবেস বানানো এবং চীনা বিমান কেনা, এই দুটো সিদ্ধান্ত একসঙ্গে মিলিয়ে পড়লে স্বাভাবিকতার যুক্তিটা কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাহলে সামনের দিনগুলোতে কি হতে পারে? প্রথমত, ভারতীয় অঞ্চলে নিজের সামরিক উপস্থিতি আরও বাড়াতে পারে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সৈন্য, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর নজরদারির সক্ষমতা মোতায়েন করতে পারে। দ্বিতীয়ত, ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশকে চীন আর ভারতের মধ্যে ভারসাম্য রাখতে পারবে, নাকি একদিকে ঝুঁকে পড়াটাই অবধারিত? এই মুহূর্তে উত্তরটা কারো কাছে স্পষ্ট না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, দক্ষিণ এশিয়ার আকাশে একটা বড় পরিবর্তন আসছে। চিকেন নেকের পাশে যে ঘাঁটি তৈরি হচ্ছে, সেখানে যখন প্রথম জেট এন্ড সি নামবে, সেদিন পুরো অঞ্চলের সামরিক সমীকরণ নতুন করে লেখা হবে। সেদিনটা কি খুব দূরে, নাকি আমরা ভাবছি তার চেয়েও কাছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।